স্বাগত ৭১ সংযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টি-20 স্কোয়াডের ভাবনায় না থাকা মেহেদী মিরাজ আনলাকি টিম কম্বিনেশনের কারণে বাদ পড়লেও মিরাজ ফিনিশিং রোলে কার্যকরী হতে পারত, সেই বার্তাই দিয়েছেন। ঢাকা লিগে ঝড়ো ইনিংস খেলে তার দারুণ ইনিংসে বিগ ম্যাচে প্রাইম ব্যাংকে ৩২ রানে হারিয়েছে মোহামেডান। ম্যাচ শেষে ম্যাচ সেরা সেঞ্চুরিয়ান রনি তালুকদারও বললেন টি-20 দলে সুযোগ না পাওয়া মিরাজ আনলাকি। নাইয়ান বিন জসিমের একটা রিপোর্ট দেখে নেব। ৫০ ওভারই ম্যাচে মেহেদী মিরাজের চোখ ধাঁধানো সব ক্লাসিক্যাল শট টি-20 মেজাজে। ইনিংসের শেষ ওভারের শেষ বলে 50 করলেন ৪ হাঁকিয়ে। মাত্র ২৯ বলে নট আউট, ৫৩ রান, ১৮৩ স্ট্রাইক রেটে। ফিনিশিং রোলে মিরাজ দারুণ একটা ইনিংস খেলে আফসোসটা আরও বাড়িয়েই দিলেন। হয়তো প্রশ্ন ছুড়ে দিলেন কেন তিনি নেই টি-20 ভাবনাতে। মিরাজকে অনেক কথা থাকতে পারে, বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। একদিন আগেই খালেদ মাহমুদ সুজন মিরাজের টি-20 স্কোয়াডে না থাকাকে বলেছিলেন আনলাকি। এবার সেই সুরে সুর মেলালেন প্রাইম ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরিয়ান রনি তালুকদার। এমন একজন প্লেয়ার, ও সব সময় চেষ্টা করে টিমের ভালো কিছু করার জন্য, কারণ যেভাবেই হোক, ও বোলিং করে হোক, ফিল্ডিং করে হোক, ব্যাটিং করে হোক, ও কন্ট্রিবিউট করার চেষ্টা করে যেন কীভাবে ম্যাচ উইন করা যায়। কারণ ও অসাধারণ প্লেয়ার, এটা নো ডাউট। অসাধারণ প্লেয়ার। এবং গতকালকে খালেদ মাহমুদ সুজন বলছিলেন যে আসলে মিরাজ একটু আনলাকি, মানে আপনি এবং মিরাজ দুজনই একটু আনলাকি মনে হয় কিনা যে টি-20 স্কোয়াডে কোনো কারণে নেই বিশ্বকাপও সামনে। তো বললাম না যে আমার বিষয়টা তো আমি আগেই বললাম যে আমার লাস্ট বিপিএলটা খারাপ হওয়ার কারণে মনে হয় আমি এই ক্যাম্পে নাই বা এই টিমে নাই। আর মিরাজের টাইম বলবো আনলাকি। মিরাজ আনলাকি তার বড় কারণ হতে পারে শেখ মেহেদী। প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ মেহেদীর মাথার উপর দিয়ে ছক্কা হাঁকালেও টি-20 স্কোয়াডে তার কারণেই মিরাজের জায়গা হারানো। তারপরও হয়তো ফিনিশিং রোলে তাকে ভাবা যেত, কিন্তু ভাবা হয়নি, কারণ ওই একটাই, মিরাজ আনলাকি। যদি স্যার এক্সাম্পল কোনো আবার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আবার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি-20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে, সো সেরকম কিছু দুই একজন হয়তো লেফট ওভার থাকবে। এনাফ নলেজ থাকার পরও ওয়েটিং লিস্টে, অথচ বিশ্বকাপ ঘিরে সাজানো এই দলটাতে আছে দুজন টি-20 অভিষেক না হওয়া ক্রিকেটারও। সদ্য ঘোষিত টি-20 প্রাথমিক স্কোয়াডে ১৭ জনেও নাম নেই মেহেদী মিরাজের। দারুণ একটা ইনিংস খেলার পরই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর খুব কাছাকাছি মেহেদী হাসান মিরাজ, কিন্তু তাকে দেখেও যেন দেখলেন না চিফ সিলেক্টর। একটা সিরিজ আগেও ছিলেন ভাইস ক্যাপ্টেন, তবু খেলা হয়নি নিউজিল্যান্ড সফরের ওই সিরিজে, বাদ পড়েছেন পরেরটাতে। তারপর থেকে মিরাজ নেই কোচ নির্বাচক কারো ভাবনাতে। মিরাজ একটু বেশি আনলাকি বটে। নাহিয়ান বিন জসিম, ৭১। এই প্রসঙ্গে আলোচনা করতে আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার ও সাধারণ সম্পাদক কোয়াব। এছাড়া নিয়ামুর রশিদ রাহুল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার, নোমান মোহাম্মদ, ক্রীড়া সাংবাদিক। তিনজনকেই ৭১ সংযোগে স্বাগত জানাতে চাই এবং আলোচনা শুরু করতে চাই নিয়ামুর রশিদ রাহুল আপনাকে দিয়ে। ১৭ জনের একটা প্রাথমিক স্কোয়াড আমরা পেয়েছি জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচে টি-20 সিরিজের জন্য। এখান থেকে ১৫ জনকে আসলে বেছে নেওয়া হবে। আমি নিশ্চিত যে আপনি আসলে ১৭ জনের প্রাথমিক স্কোয়াডটা তো দেখেছেন, তো আপনার কাছে এই স্কোয়াডটা কেমন মনে হচ্ছে এবং এই স্কোয়াড নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কি প্রত্যাশা করতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে এবং যারা উপস্থিত এখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। স্কোয়াড ১৭ জনের হোক আর ২১ জনের হোক বা ২২ জনের হোক, যেটা স্কোয়াডটা দিয়েছে, এখানে এর থেকে বেটার বা বেস্ট কোনো পসিবল আরো কোনো প্লেয়ার এখানে ইনক্লুড হওয়ার মতন আছে কিনা আসলে টি-20 পার্সপেক্টিভে বর্তমানে এখন যে পারফরমেন্স বাংলাদেশ টিমের আছে বা আমাদের যে ঘরোয়া ক্রিকেটে যারা যারা খেলছে, এক্সপিরিয়েন্স দিক থেকে হোক বলেন বা নতুনদের সুযোগ দেওয়ার মতন হোক, বেস্ট পসিবল টিম এর বাইরে আসলে দু একটা ডেফিনেটলি চেঞ্জ হতে পারে প্রাথমিক স্কোয়াড হিসাবে। আরো ১-২টা নাম ইনক্লুড হলে হয়তো ভালো হতো, যেটা যখন আমরা শুনছিলাম যে আপনার প্রথম স্টার্টিং এ যে মিরাজের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, ইটস ভেরি আনলাকি। রনি তালুকদার যেহেতু সে ২-৩টা স্কোয়াডে আরো আগে ছিল, এই দুই একটা নাম এখানে ইনক্লুড করলে হয়তো পরবর্তী ফাইনাল স্কোয়াডের সময় আরো কিছু সুযোগ পেতে পারতো। বাট ১৭ জনের স্কোয়াডের মধ্যে এই একটা দুটা সাসপিশিয়াস নাম না থাকাতে একটু অবাক ডেফিনেটলি হয়েছে। বাট
আমার কাছে মনে হয়েছে যে এর থেকে বেটার স্কোয়াড তো আর বাংলাদেশ টিমের আর তো কেউ নাই। মানে Right. আমার হলো যে অন্য কোনো কেউ যদি সিলেক্টেড থাকতেন আলটিমেটলি তারা এটাই করতো। আমি 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 একটু নোমান মোহাম্মদ আপনার কাছ থেকে যে বিষয়ে জানতে চাই সেটা হলো যে হঠাৎ করে তামিম ইকবালকে নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে এটা মূলত আপনার কারণে। আপনার সাথে বিসিবি প্রেসিডেন্টের কথা হয়েছে এবং বিসিবি প্রেসিডেন্টের কাছ থেকে আসলে এক্স্যাক্টলি আপনি কি শুনেছেন তামিম ইকবাল বিষয়ে সেটা আমরা আগে একটু জেনে নিতে চাই। বিসি প্রেসিডেন্ট পাপন ভাইয়ের সঙ্গে আমার এক্স্যাক্টলি যে কথা হচ্ছে সেটা তো আমি যে আমার প্ল্যাটফর্ম যে নট আউট মানে যে রিপোর্ট করেছে সেখানে তো বলেছি, সেটা হচ্ছে কি যে পাপন ভাই বলেছেন যে তামিম এই মুহূর্তে যে অবস্থাতে রয়েছে তার হিসাবটা হচ্ছে কি তামিম তো সব জায়গায় রান করছেন, তামিম হচ্ছে গিয়ে বিপিএল এ হাইয়েস্ট রান গেটার রয়েছেন, ডিপিএল এ তিনি রান করছেন, তাহলে ফিটনেস যদি খুব বড় বাধা না হয় তামিম তাহলে খেলবেন না কেন? তাকে আমরা 3 ফরম্যাটের দলেই চাই এবং পাপন ভাই এটা স্পষ্ট করে বলেছেন যে ক্যাপ্টেন তো তার সঙ্গে কথা বলেছেন, কোচ যখন দেশে আসবেন, মানে আমার সাথে যখন পাবনের কথা হয়েছে তখনও হাতুরু সিং এর দেশে আসে, তখন হাতুরু সিং এর সঙ্গে আমরা সহ সবাই মিলেই তামিম বসবো। সো ওই জায়গাটাতে তামিম কি কারণে খেলবেন না, সব ফরম্যাটে কেন তিনি অ্যাভেলেবেল হবেন না? আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ইভেন কি সেটা আপনি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলছেন, টি-20 ফরম্যাটের কথা বলছেন? বলে হ্যাঁ সব ফরম্যাটেই, কেন না, কেন তামিমের মধ্যে নেই? মানে এই জায়গাটাতে পাপন ভাইয়ের কথা হচ্ছে যে তামিম রান করছেন এবং আমাদের যারা হচ্ছে কি এই ফরম্যাটে ওপেনিং স্লটে যারা রয়েছেন তারা কেউ খুব ধারাবাহিক আসলে ওরকম রান করছেন না, ইভেন ডোমেস্টিকেও না, ইন্টারন্যাশনাল সেরকম সার্ভিস দিতে পারছেন না। কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে কি যে তামিম 4 বছর ধরে টি-20 খেলছেন না, আমাদের হয়ে সর্বশেষ সেই 2020 সালে তিনি টি-20 খেলেছেন, অবসরের ঘোষণা দিয়েছেন সেটাও প্রায় 2 বছর আগে। এখন অল অফ এ সাডেন যে তাকে চাই বা চাইছি সেটা বলার সঙ্গে সঙ্গেই তিনি টি-20 ফরম্যাটে খেলার জন্য তামিম ইকবালের দিক থেকে তিনি ঝাঁপিয়ে পড়বেন, আমি আবার সেই ফিলিংটা পাই। আমার কাছে সবকিছু মিলে ওটা মনে হয় না যে এখন টি-20 ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগের এই মুহূর্তের সময়টাতে তামিম টি-20 খেলার জন্য বা টি-20 ফরম্যাটের জন্য এমন। বাট যেটা হয়েছে যে গত 3 মাস 6 মাসে আমাদের গত ওয়ার্ল্ড কাপ থেকে যে ঘটনাগুলো ঘটেছে তামিম ইকবালকে কেন্দ্র করে, তাতে মনে হয়েছিল যে সব দিক মিলিয়ে জাতীয় দলের দরজাটা তামিমের জন্য বন্ধ, তামিমের সাইড থেকেও বন্ধ, অন্য সাইড থেকেও যে খোলার খুব প্রচেষ্টা আছে তা না। তবে বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা বলে মনে হয়েছে তিনি ইভেন সিলেকশন প্যানেলের কথা বলেছেন যে সিলেকশন প্যানেলের তো কোনো সমস্যা থাকার কথা নয়। সো তামিমকে ন্যাশনাল টিমের জার্সিতে আবার দেখা যাবে, আমি এখন এই বিষয়ে সার্টেন, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে প্রভাব তামিম ইকবালের অবস্থান সম্পর্কে তো আমরা আসলে জানি যে তামিম ইকবাল আসলে ওয়ানডে ফরম্যাটে খেলতে চায়, ওয়ানডে ফরম্যাটে ন্যাশনাল টিমে আবারও সে ব্যাক করবে এবং সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে, সেই বিষয়গুলো তামিম ইকবাল নিজে বলেছেন। টেস্ট তিনি আর খেলতে পারবেন না ফিটনেসের কারণে এবং টি-20 থেকে তিনি আসলে অবসরে রয়েছেন। সো এখন আসলে বিসিবি প্রেসিডেন্ট আপনাকে যে ব্যাপারটা বলেছে যে হ্যাঁ 3 ফরম্যাটে তামিম ইকবালকে আসলে চায়, বিসিবি চায়, তিনি চাইছেন, তো সেই ক্ষেত্রে টি-20 ওয়ার্ল্ড কাপে এটা কি বাস্তবসম্মত? মানে এই মুহূর্তে তামিম ইকবালের ইনক্লুশন টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, মানে যেমন আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে 17 জনের স্কোয়াডে 2টা ব্যাকআপ ওপেনার দিয়ে দেওয়া হয়েছে, তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমন, তো সেই জায়গাটাতে আর কি সুযোগ? তো মানে আমি আসলে সেই কথাটাই বলছিলাম ফাহিম, যে আমার কাছে মনে হয় না যে বাস্তবতা বিবেচনায় এই মুহূর্তে তামিমের টি-20 ওয়ার্ল্ড কাপে ইনক্লুড হওয়ার কোনো সুযোগ রয়েছে। কিন্তু একই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যে বিসিবি প্রেসিডেন্ট তার দিক থেকে অন্তত পক্ষে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তিনি এখন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী বটে পাপন ভাই, তার দিক থেকে এই চাওয়াটা অনেস্ট চাওয়া বলে আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে তিনি এটা আসলে বাস্তবতা থেকে কতটা দূরে টিমের ভালো ভেবেই তিনি আসলে ওই তার চাওয়ার জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে অনেস্ট, এবং সেই জায়গা থেকে আমি বললাম যে তামিমের টি-20 খেলাটা খুব বাস্তবসম্মত না হলেও বাংলাদেশের জার্সিতে তামিম আবার খেলছে। আমাদের একটা সময় মনে হচ্ছিল না, বা বিভিন্ন জায়গায় রিপোর্ট হয়েছে, আমার একটা ফিলিং পাচ্ছিলাম যে না হাতুরু সিং এর কোচ থাকলে তামিম আর খেলবেনই না, কোনোভাবেই এটা আর সম্ভব না, বা ধরেন সাকিব আল হাসানের সাথে তামিমের যে ঘটনা ঘটেছে এক ড্রেসিং রুম তারা কিভাবে শেয়ার করবেন। আমার কাছে এখন মনে হয় যে দুই তরফ থেকে যেই জায়গাটাতে রয়েছে তামিমকে বাংলাদেশ ন্যাশনাল টিমে আবার দেখা যাবে, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ এইখানে দেখা। রাইট, সো এই ব্যাপারে যদি আমি এবার একটু দেবব্রত পাল আপনার কাছ থেকে শুনি, মানে আমরা যদি একটু স্পেকুলেশনে যাই, রাইট, সো স্পেকুলেশনে আমরা যেতেই পারি, কারণ বিসিবি প্রেসিডেন্ট যদি এরকম একটা ব্যাপার বলেই থাকেন এবং বিসিবি প্রেসিডেন্টটা আসার পরে তামিম ইকবালের সাথে তিনি আসলে কথাও বলবেন, সেটাও বাস্তবতা, সেটাও আসলে আমরা জানি যে এই ঘটনাটা ঘটবে। সো সেই ক্ষেত্রে কি মনে হয় যে তামিম ইকবাল তার ডিসিশন রিভার্স করার কোনো সম্ভাবনা আপনি দেখেন, নাকি আসলে এরকম কোনো কিছু ঘটবে না? মানে তামিম ফ্যান্স ওর আগে আমি একটা কথা বলি, বলেন। আপনি যদি প্রক্রিয়াগত ভাবে দেখেন যে সিলেকশন এবং ইনক্লুশন একটা কিন্তু প্রক্রিয়া রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে ডেফিনেটলি তামিম ইকবাল বিপিএল এ হাইয়েস্ট রান নিয়েছে, রান করেছে, সবকিছুই করেছে, বাট প্রক্রিয়াগত ভাবে আপনি কি মনে করেন যে এই 17 জনের স্কোয়াড ঘোষণা করার পরে তামিম ইকবালের আর টি-20
টি-20 দলে ইনক্লুশনের আর সুযোগ রয়েছে প্রক্রিয়াগতভাবে। না সেটা তো মনে হচ্ছে না, না সেটা হচ্ছে না। তার মানে জিম্বাবুয়ে ট্যুরে সে মিস করছে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে সে অনেক এক্সপেরিয়েন্স, সে যে কোনো সময় ন্যাশনাল টিমে আসতেই পারে, কিন্তু আপনি যেই হন আপনাকে প্রক্রিয়া অবশ্যই অনুসরণ আপনাকে করা উচিত। তামিম ইকবাল এখন মানসিকভাবে যেই জায়গাটাতে রয়েছে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে, এবং ক্রিকেট বোর্ড প্রক্রিয়াগতভাবে যেভাবে আগাচ্ছে সে জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় তামিম ইকবালের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জায়গাটা আমার কাছে এখনো মনে হয় শূন্যের কোটায়। যদিও আইসিসির রুলস তাকে যে কোনো সময় একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর্যন্ত কিন্তু যে কাউকে ইনক্লুশনের একটি সুযোগ রয়েছে, তারপর কোনো প্লেয়ার যদি ইনজুর্ড হয় তারপরেও কিন্তু ইনক্লুশনের সুযোগ রয়েছে। এই সুযোগগুলো কিন্তু রয়েছে, বাট আমরা যদি প্রক্রিয়াগত এবং যৌক্তিক ব্যাখ্যার মাধ্যমে আমরা যদি পর্যালোচনা করি তাহলে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ তামিম ইকবালের খেলার পথটা কিন্তু একেবারেই রুদ্ধ এখন পর্যন্ত। আর তারপরও যদি আপনি বিবেচনায় দেখেন যে আমরা স্কোয়াড নিয়ে আলোচনা করছি, সবকিছু করছি, আপনি যদি এই জায়গায় এখনো যদি তামিম ইকবালকে ওয়ার্ল্ড কাপের জন্য তাকে আমরা প্রস্তুতির ভেতরে না রাখি, ফিটনেস টেস্ট বলি বা ফিজিক্যাল প্রস্তুতি বলি, মানসিক প্রস্তুতি বলি, আপনি দেখেন 17 জনের স্কোয়াডকে কিন্তু তামিম ইকবাল এখানে নেই। তার মানে কি তামিম ইকবাল এখনো আলোচনার বাইরে, এখনো একটি জায়গায় পৌঁছাতে পারেনি। সার্বিক প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় তামিম ইকবাল শুধুমাত্র, আমার কাছে মনে হয় তামিম ইকবাল ব্যাক করবেন এবং সেটি শুধুমাত্র ওয়ান ডের জন্য। আমি নোমান ভাইয়ের সঙ্গে কিন্তু এই জায়গায় একমত, শুধুমাত্র ওয়ান ডের জন্যই সম্ভবত সে ব্যাক করবেন, ক্রিকেট বোর্ড যেই ফরম্যাটে চিন্তা করবে। রাইট। সো নিয়ামত রশিদ রাহুল, আপনি তো আসলে শুনছিলেন এই আলোচনা, তো সেই ক্ষেত্রে বিসিবি প্রেসিডেন্ট বা বোর্ডের একাংশ যদি এই মুহূর্তে এসে তামিম ইকবালের ব্যাপারে ভাবতে শুরু করে, সেটার আসলে ঠিক কী ধরনের প্রভাব ওভারঅল টিমের উপরে পড়তে পারে, বা এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখবেন? আমি এই সিদ্ধান্তকে ডেফিনেটলি কোনোভাবেই সমর্থন করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টেপস নিতেই পারে, যে কোনো স্টেপ নিতে পারে, বাট পার্টিকুলারলি তামিম ইকবালের ক্ষেত্রে যদি আপনি বলা হয়, আমি একটু পিছনের দিকে যেতে চাই যে তামিম ইকবালকে অবসর নিয়েছিল তামিম ইকবাল এবং প্রধানমন্ত্রী এবং নাজমুল হাসান পাপন সাহেব দুজন মিলে আবার ওনাকে ব্যাক করার চেষ্টা করে, উনি আবার আপনার অবসর ভেঙে আবার চলে আসেন। কিন্তু আসছেন কি, এটা প্রধানমন্ত্রী যেহেতু, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই স্টেপসটা নিয়েছিলেন, সব দিক থেকে সবকিছু বাদ দিয়ে বাংলাদেশ টিমকে সার্ভ করার তার প্রথম উচিত ছিল। যে ধরনের কথা, বিকজ ইউ আর এ ক্রিকেটার অফ বাংলাদেশ টিম, আপনি যখন অবসর ভাঙবেন তখন আপনি বাংলাদেশের জন্যই আপনি ভেঙেছেন এবং প্রধানমন্ত্রীর জন্যই আপনি ভেঙেছেন। সো এইটার উপরে অন্য কোনো পরবর্তীতে যেসব গ্যাপস বা ইফস অ্যান্ড বাটস হয়েছে তার কোনো মানে এরপর আর কোনো কথাই আসে না। আমরা এখন যদি এই তামিম ইকবাল ইস্যুতে নিয়ে যদি আমরা আবার কথাবার্তা বলি, যেহেতু তার এখানে কোনো রকম কোনো আর সুযোগ নাই, স্কোয়াড হ্যাজ অলরেডি বিন অ্যানাউন্সড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোনো স্টেপস নিতে পারে তাকে ইনক্লুশন করার জন্য, বিকজ ও পারফর্ম করছে, ঘরোয়া লিগে পারফর্ম করছে। বাট ডেবু যেটা বললো যে প্রক্রিয়াগতভাবে, এবং যেহেতু সে টি-20তে অলরেডি অবসর নিয়েছে এবং এটার জন্য সে যে কোনো মুহূর্তে ইনক্লুশন হতে পারে, কেউ যদি কোনো স্কোয়াডের বাইরে আবার যদি নতুন করে ইনক্লুশন নিতে পারে সেটা করতেই পারে। বাট আমার কাছে মনে হয় না এটা বাংলাদেশের টিমের জন্য দলীয়গতভাবে খুব একটা ফ্রুটফুল স্টেপস হবে। এই কারণেই হবে কারণ তামিম ইকবাল ইজ অলমোস্ট অনেকদিন ধরেই সে আউট অফ দি ন্যাশনাল টিম। এখানে বাংলাদেশ ক্রিকেট টিমের এখন একটা নতুন ইনভলভমেন্ট হয়েছে। টি-20 পার্সপেক্ট অনুযায়ী আমরা যে স্টেপস গুলো নিতে চাই ইয়াং জেনারেশনের জন্য, যেটা সামনে ডেফিনেটলি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কারণ টি-20তে আমাদের অনেক কিছু দেওয়ার এখনো সুযোগ আছে এবং আমাদের জবটা দিতে হবে যে আমরা টি-20তে ভালো করতে পারি। এটা একটা বড় চ্যালেঞ্জ, সেটার লক্ষ্যেই এখন আমাদের আগানো উচিত। এবং আমার মনে হয় যে এই অমূলক কোশ্চেন্স নিয়ে ডিসকাশন করার কোনো মানেই হয় না। রাইট। সো আমরা অন্য প্রসঙ্গে আসলে আলোচনা করব, নাম যখন তামিম ইকবাল তখন আসলে আলোচনা হবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। অন্য প্রসঙ্গে আলোচনা করব, অফকোর্স হবে, তামিম ইকবালের জন্য আমরা ডেফিনেটলি করবে, বিকজ 17 বছরের বাংলাদেশ টিমের তার স্ট্যাটস এবং দেখলে ডেফিনেটলি উই স্যালুট হিম। বাট ফর নাও ইন দিস পার্সপেক্টিভ, অ্যাজ লং অ্যাজ দি স্কোয়াড ইজ অলরেডি বিন অ্যানাউন্সড, আমার কাছে মনে হয় না ইটস এখানে বোধহয় একটুখানি ভুল হচ্ছে। এটা কিন্তু কোনো স্কোয়াড অ্যানাউন্স করা হয়নি, এটা করা হয়েছে প্রিলিমিনারি স্কোয়াড অ্যানাউন্স হয়েছে। এটা জিম্বাবুয়ে সিরিজের জন্য শুধুমাত্র একটা প্রস্তুতি ক্যাম্পের একটা দল, এক্স্যাক্টলি কিন্তু ওয়ার্ল্ড কাপ টিমও না, এটা কিন্তু জিম্বাবুয়ে সিরিজের টিম। ডেফিনেটলি আপনি যেটা বলেছেন সেটা তো ঠিকই আছে, তামিম 4 বছর ধরে টি-20 খেলছেন না, তামিম 2 বছর হয়ে গেছে অবসর নিয়ে ফেলেছেন।
তাহলে যখন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এরকম কথা বলেন বা আপনার ক্যাপ্টেন যখন এরকম কথা বলেন, নাজমুল হোসেন শান্ত হতে তাহলে এমন কথা বলার কোনো দরকার নেই। বলেছেন তো। এক্স্যাক্টলি, মানে বলেছেন কথাটা সেই প্রেক্ষিতে রাহুল ভাই কথাটা তো আসছে বিসিবি প্রেসিডেন্টের থেকে এবং হচ্ছে ক্যাপ্টেনের কাছ থেকে, তাদের দিক থেকে কথাটা এসছে আর কি। সো আপনি যে প্রসেসের কথা বলছেন, প্রসেস যেখান থেকে, প্রসেস তো ক্যাপ্টেন ইজ প্রসেস, বিসিবি প্রেসিডেন্ট তিনিই তো আসলে পার্ট অফ প্রসেস, সেখান থেকে কথাটা আসে। হ্যাঁ, মানে এটা তো আমার ব্যক্তিগত মতামত, জি। ওনাদের প্রসেস হতেই পারে ডেফিনেটলি। আমি আগেই বলেছি যে তামিম ক্যান বি ইনক্লুডেড, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতেই পারে। রাইট। বাট আপনি 4 বছর ধরে একটা প্লেয়ার সে আউট অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট, আপনি ডেফিনেটলি কি T20, কারণে out of হয়েছে না international আছে না cricket। রাইট, আউট অফ টি20, মানে আউট অফ দিস ফরম্যাট। আমি টি20 আর Right. ডেফিনেটলি টি20 কথাই আমি বলছি, বিকজ আমরা টি20 নিয়ে এখন ডেফিনেটলি আলাপ আলোচনা করছি, বিকজ সামনে টি20 ওয়ার্ল্ড কাপ আছে, Right. সিরিজ আছে, ওইটাই মানে না রাহুল ভাই, বাংলাদেশের এটা আমি বলছি না, আপনি যেটা বলছেন আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত বলছি, সব জায়গায় মেইনটেইন করা উচিত, সবই ঠিক আছে, কিন্তু বাংলাদেশ যেভাবে চলে, বাংলাদেশের ক্রিকেটও সেভাবে চলে। আপনি যদি সেভাবে বলেন 1 বছর ধরে তো সাকিবও টি20 খেলেন, এমনকি সাকিবকে আমরা টি20 বিবেচনা করবো না? সাকিবকে কি টি20 ওয়ার্ল্ড কাপে রাখা হবে না? তো বাংলাদেশ চলে বাংলাদেশের ক্রিকেটের মত, মানে বাংলাদেশ ক্রিকেটটাই বাংলাদেশের মত চলে। সো এই জায়গাটাকে যদি আমরা নোমান ভাই আমি আপনার সাথে কোনো ডিবেটে যাব না। আপনার পার্সপেক্টিভে আপনি সাংবাদিক, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি বিভিন্ন রকম কথা বলতে পারেন, এটা আপনার রাইটস আছে। আমার দিক থেকে আমি আমার মতন করে রাইট করবো, এখানে কোনো সাপোর্টিং এর ফ্যাক্টর না। আমার কথা হলো যে আমরা কি চাই, আমরা যেটা চাচ্ছি সেটাই আমি আপনাকে এখানে বলেছি। আমার কথা হলো যে তামিম ইকবালের সাথে তো আমাদের কারো কোনো ক্ল্যাশ নাই বা কোনো কিছু নাই। তামিম ইকবালকে নেওয়া হচ্ছে কি হচ্ছে না, কি কারণে নেওয়া হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা লোক জানি। আমার একটাই কথা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ইজ গিভেন সিগন্যাল ফর ইনক্লুশন ইন দ্য টিম, সেখানে তামিম ইকবালের উচিত ছিল সব রকম ক্ল্যাশ বন্ধ করে সে তাকে এখানে আনা। ইনজুরির একটা ফ্যাক্টর ছিল, ইনজুরি হয়ে যাওয়ার পরে কিন্তু তার সবকিছু আর রাহুল ভাই ওইটার পার্সপেক্টিভ তো আবার আলাদা ছিল, মানে ওই ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগের পার্সপেক্টিভ ওয়াজ টোটালি ডিফারেন্ট, মানে ওই সময় বলছি ওইটাই, সবকিছুই কিন্তু একটা সূত্র থাকে, সব জিনিসেরই কিন্তু একটা গোড়া থাকে, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে ফর দি পারপাস অফ বাংলাদেশ। আমার মূল ব্যাপারটা আপনি বুঝেন, আমি কিন্তু কোনো পার্টিকুলারলি কার সাথে কি হয়েছে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস। অ্যাজ এ ক্রিকেটার আমার বাংলাদেশ টিমকে সার্ভ করার জন্য আই হ্যাভ টু স্যাক্রিফাইস এভরিথিং। রাইট। রাহুল ভাই এই ব্যাপারটাতে রাহুল ভাই একটু করি আপনার সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই। ফাহিম। জি দেবদা। রাহুল ভাই আসলে তামিম ইকবাল তো ডেফিনেটলি, আপনি তামিম ইকবাল যে রিটায়ার্ডের ঘোষণা দিয়েছিল এটা কিন্তু আমাদেরকে সবথেকে বেশি কষ্ট দিয়েছিল। আপনি দেখবেন যে গত 7-8 বছরে আমাদের যারা মোস্ট সিনিয়র ক্রিকেটার যারা খেলা ছেড়েছেন, রেনাউন্ড প্লেয়াররা, কেউ কিন্তু অনেকে এখন পর্যন্ত রিটায়ারমেন্টে নিতেও পারেননি, এই পরিবেশটা আমরা তৈরি করতে পারিনি। আবার অনেকে রিটায়ারমেন্ট করেছেন যেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত, সেই অপ্রত্যাশিত একটি ছিল তামিম ইকবাল। তামিম ইকবাল তো সবসময় একটু ইগোইস্টিক, আমরা জানি। হ্যাঁ, তো এবং এই ইগোটা কিন্তু অত্যন্ত যৌক্তিক। বাট একটা দেখবেন, এই যে আমরা বাংলাদেশের প্রেক্ষিতের কথা বলছি, নোমান ভাই যেটা বললেন যে আসলে প্রধানমন্ত্রী যে এটা শুধুমাত্র তামিম ইকবালের ক্ষেত্রে করেছেন তা না, প্রধানমন্ত্রী কিন্তু এর আগেও যখন নান্নু ভাই যখন স্কোয়াডের বাইরে ছিলেন ওয়ার্ল্ড কাপে, তখনও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নান্নু ভাই জয়েন করেছিলেন, এরকম উদাহরণ কিন্তু আমাদের রয়েছে। বাট তামিম, ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টলম্যান। আমার সঙ্গে বোর্ড যে আচরণই করুক, তামিম ইকবাল হচ্ছেন আমার কাছে ক্রিকেটের স্পিরিট সমুন্নত রাখার জন্য একজন আদর্শ ক্রিকেটার। আমার কাছে তামিম ইকবাল হাজারো বাংলাদেশের যারা লাখো ক্রিকেটার আছেন তাদের আইকন। তামিম ইকবালের প্রতি যথার্থ ব্যবহার করা হয়েছে সেটা আমি মনে করি না, যথেষ্ট সম্মান দেখানো হয়েছে সেটাও আমি মনে করি না। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমার কাছে মনে হয় যেটা রাহুল বলেছে তামিম ইকবালের ব্যাক করা উচিত ছিল, এটাই কিন্তু ক্রিকেটের নর্ম। বাট বাস্তবতাটা অন্যরকম ছিল, যে কারণে সেই বাস্তবতার জন্য তামিম ইকবাল এখনো অন্য একটি জায়গায় রয়েছেন। বাট বাংলাদেশ ক্রিকেট তাকে ওন করছে। আর রাহুল যেটা বলেছে যে 4 বছর হি ইজ আউট অফ টি20, ইন্টারন্যাশনাল টি20। কাজেই আর সাকিবের যেটা আসছে, সাকিব কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে তার ইনভলভমেন্ট রয়েছে। মানসিকভাবে সে হয়তো 1 বছর যাবত খেলছে না, কিন্তু মানসিকভাবে তার ইনভলভমেন্ট রয়েছে। এখানে যদি আমি তামিম এবং সাকিবেরটা কম্পেয়ার করি, এটা মনে হয় অনুচিত হবে, একেবারেই অনুচিত হবে। বাট এই মুহূর্তে তামিম ইকবালের সঙ্গে রাহুল যেটা বলছে, আমাদের মনে হয় সেই আলোচনাটা আমাদের সকলের, আমাদের ফোকাস এন্ড অফ দ্য ডেতে আমাদের বাংলাদেশ ক্রিকেট। তামিম ইকবাল যদি টি20তে ব্যাকও করেন, ডেফিনেটলি এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। বাট আগামী প্রজন্ম যে আপনার তামিম, জুনিয়র তামিম, সে কিন্তু লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলেছে, হয়তো ভালো করেনি। সেই সময় নির্বাচকরা ওয়ানডে টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় কোনো ওপেনার রিপ্লেসমেন্ট করে নাই, বিকল্প ছিল না।
এখানে ওয়ান ডে এখন তারা অনুভব করছে এবং এটা প্রয়োজন করেছে। আমার মনে হয় যে লেটস স্টপ দ্য ম্যাটার, যেটা রাহুল বলেছে, আমরা নিউ যারা আপকামিং প্লেয়ার আসতেছে, আপনি তামিম তো বেস্ট 5 এর মধ্যে জি। প্লেয়ারে আছে জি। টি20 তে। সো আমার মনে হয় আমাদের ফোকাসটা এদিকেই মনোনিবেশ করলে আমাদের ক্রিকেটের জন্যই ভালো। এ পর্যায়ে আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন ইমরোজ আহমেদ, ক্রিকেট বিশ্লেষক এবং পরিচিত মুখ আমাদের সবার। ইমরোজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগে। আলোচনা অনেকটা আমরা করেছি বিভিন্ন প্রসঙ্গে আসলে, তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটুখানি জেনে নিতে চাই যে একটা আসন্ন টি20 ওয়ার্ল্ড কাপে, সেই ওয়ার্ল্ড কাপে আসলে আপনার প্রত্যাশা কি দলের কাছ থেকে? আপনি আসলে কি এক্সপেক্ট করছেন? এবং যে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখান থেকে ১৫ জনকে বেছে নেওয়া হবে, সেই স্কোয়াড কি মনে করছেন কতটা কি করতে পারবে? ফাইন, ধন্যবাদ। যারা আমার সাথে বক্তারা যারা আছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং তাদেরকেও স্বাগত জানাচ্ছি একসাথে থাকার জন্য। টি20তে আমার প্রত্যাশা হচ্ছে ফাইন ভালো করা। কারণটা হচ্ছে আমরা এখন পর্যন্ত দুইটা ফরম্যাটে নিজেদেরকে এখনো বিশ্বমানে তুলে ধরতে পারি নাই। একটা হচ্ছে টেস্ট খেলায়, আরেকটা হচ্ছে টি20তে। আমি আরো খুশি হতাম যদি আমরা টেস্ট খেলায় আরো বেশি ভালো করতে পারতাম, টি20তে অতটা ভালো না করলেও চলতো। কিন্তু এখন বিশ্বের যেই পরিস্থিতি ক্রিকেট খেলায়, দেখা যাচ্ছে টি20কে ঘিরেই সবকিছু চলছে এবং এটাই কিন্তু আমাদের পুরো ক্রিকেটের ইকোসিস্টেমটাকে আমার মনে হচ্ছে নষ্ট করে ফেলছে। ক্রিকেটের যে একটা সৌন্দর্য ছিল। আচ্ছা ইমরোজ ভাই, নষ্ট করে ফেলছেন না নতুন করে এটাকে রিডিফাইন করছে? মানে আপনি যদি আইপিএল এর প্রসঙ্গ টেনে আনি, টি20 ফরম্যাটে আইপিএল কে যদি টানি, তাহলে হচ্ছে টি20 কে রিডিফাইন করা হচ্ছে। মানে সেটা মানে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং যে স্টাইল, ২৭৭, ২৬৭, ২৫০ নিয়মিতভাবে করে যাওয়া, মানে টি20 আসলে নতুন করে আবার রিডিফাইন হচ্ছে কিনা, সেটা হচ্ছে কিনা না? আমি ডিসএগ্রি করার কোনো কারণ নাই। মানে প্রতিদিনই আমরা নতুন চমক দেখছি ক্রিকেট খেলায় এবং আইপিএল হ্যাজ বিকাম দ্য স্টেজ ফর গিভিং আস দ্যাট অ্যাডভান্টেজ যে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন চমক। ২৫০ রান আগে ওয়ানডেতেই আমরা অনেক সময় মনে করতাম বিরাট বড় স্কোর, এখন ২৭০, ৮০, ৯০ হয়ে যাচ্ছে টি20তে। এটা দারুণভাবে মানুষ খেলা উপভোগ করছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ক্রিকেটের যে আমাদের ঐতিহ্য, যেটা টেস্ট খেলাটাকে ঘিরে, সেটাতে আমরা অনেক পিছিয়ে আছি। বাট তারপরেও বলবো, বিশ্বকাপ নিয়ে যদি আমাদের চিন্তা ভাবনা থাকে, আমাদের দলটা গতবারের যে টি20 খেলেছে তার থেকে আমার মনে হয় এবার আরো বেশি পরিপক্ক হবে। তারা বিপিএলটা এবার অনেক ভালো খেলেছেন, অনেক প্লেয়ার অনেক রকম ভাবে আমরা মনে হয়েছে যে তারা একটু নিজেদেরকে গুছিয়ে নিয়েছে টি20 সম্বন্ধে এবং টি20টা তারা এখন একটু আয়ত্তে নিয়ে ভালো খেলার চেষ্টা করছেন এবং এই যে আস্থাটা ওনারা পাচ্ছেন, এই আস্থাটা থেকে আমি মনে করছি যদিও একটা নতুন টেরিটরিতে খেলা হবে, আমি জানি না ইউএস এর পিচ গুলা কেমন হবে, তবে ওয়েস্ট ইন্ডিজের পিচ সম্বন্ধে আমরা সবাই জানি। সেখানে যদি আপনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খেলাগুলো দেখে থাকেন, এখানেও যথেষ্ট রান হয়। আমাদের প্লেয়াররা যদি স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, আমি মনে করতে চাই আমরা ভালো খেলবো। তবে আমাদের গ্রুপ স্টেজে একটা বিরাট বাধা যে আমাদের এখানে 3টা টেস্ট প্লেইং নেশন একসাথে খেলছি আমরা, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং আমরা। এখানে আমাদেরকে প্রথম 2 জনে উঠতে হলে অন্ততপক্ষে আমাদেরকে ছোট 2টা দল ছোট দলটা বাদই দিলাম, কিন্তু আমাদেরকে একটা টেস্ট প্লেইং নেশনকে হারাতে হবে। সেই জায়গা থেকে যদি হয়, আমরা শ্রীলঙ্কার সাথে ইদানিং সমাপ্ত যে খেলাটা আমরা খেললাম, সেই জায়গা থেকে যদি দেখি, তাহলে আমার মনে হচ্ছে আমরা এখনো কিন্তু একটু শঙ্কায় আছি যে গ্রুপ স্টেজটা আমরা কতটা ভালো খেলবো। সেটার জন্য আমাদের আসলে টিমের কোহেশনটা খুব ভালো প্রয়োজন এবং টিমের ভিতরে টিম ক্যাপ্টেন এবং দলের অন্যান্য সদস্যের একটা সাংঘাতিক আস্থার এবং নিবিড় একটা সম্পর্কের ব্যাপার আছে। গতবারের ওয়ার্ল্ড কাপের সময় আমরা যা দেখেছি, সেই দলটা এত খারাপ খেলার কথা ছিল না। ভারতে যে ওয়ার্ল্ড কাপটা আমরা দেখলাম, সেটা শুধুমাত্র আমার কাছে মনে হয়েছে টিমের ভিতরের বিশৃঙ্খলা, নিজেদের মধ্যে যোগাযোগ কম এবং এই আস্থার কারণে অনাস্থার কারণে অনেক কিছু হয়েছে। এই জিনিসটা যেন এবার না হয়, আমি আশা করতে চাই অন্ততপক্ষে আমরা দ্বিতীয় রাউন্ডে অবশ্যই যাব। এবং ওইখান থেকে আপনি যে প্রসঙ্গটা আনলেন, আমি এই ব্যাপারে একটু দেবুদার কাছ থেকে শুনে। দেবুদা, ঘটনা যেটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে অনেক ঘটনা ঘটে। বাংলাদেশ যখন একটা ওয়ার্ল্ড কাপ খেলে, মাঠে পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না, মাঠের বাইরে ঘটনার পর ঘটনা, অনেক ঘটনা। এবারও আপনি 2023 ওয়ার্ল্ড কাপে তো দেখেছেন খালেদ মাহমুদ সুজনের সাথে হাতুরু সিং এর সিচুয়েশন কোন পর্যায়ে গিয়েছিল, কিংবা জালাল ইউনুস ভাই তিনি চলে এসেছিলেন,
এরপরে কোচদের সাথে বিভেদ ছিল, অ্যালেন ডোনাল্ড তো আর ব্যাকই করলেন না, বাংলাদেশে আর তিনি থাকলেন না, তিনি চলে গেলেন। সেরকম কোচরা চলে গেলেন হাতুরু সিং এর সাথে ওই সময় যে দ্বন্দ্বের জেরে। এবং এই ঘটনাটা শুধু এই ওয়ার্ল্ড কাপে হয় তা না, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কোনো কোনো ঘটনা ঘটে। কেন হয় মানে একটা প্রফেশনাল টিম একটা ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে কেন খুব প্রফেশনাল মুডে গিয়ে পারফর্ম করে চলে আসতে পারে না? এটা দিনের পর দিন প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে এরকম কেন হয়? সেটা ওয়ানডে হোক আর যাই হোক। ফাইন ভাই, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনার টিম কখন পারফরমেন্স করবে? আউটসাইড দ্য বাউন্ডারি রুপ আপনার টিম ম্যানেজমেন্ট যখন, আমাকে কি শুনতে পাচ্ছেন ফাইন ভাই? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আউটসাইড দ্য বাউন্ডারি রুপ আপনার টিম ম্যানেজমেন্টের ভেতরে যখন এই ধরনের একটি পরিবেশ থাকবে, তখন ইনসাইড দ্য বাউন্ডারি রুপ আপনি কখনোই ভালো পারফরমেন্স আশা করতে পারবেন না। আপনি দেখবেন যে একটি সংসারে, একটি ফ্যামিলিতে যদি বাবা মা বা অভিভাবকদের মধ্যে যদি একটা শান্তিপূর্ণ পরিবেশ না থাকে, ইম্প্যাক্টটা কিন্তু সন্তানদের ভেতরে হয়। তো ক্রিকেট ইজ দ্য গেম, সাইকোলজি কিন্তু অনেক বড় একটি ব্যাপার ক্রিকেট সাইকোলজিতে। আপনার যেই টিমে সাকিব আল হাসানের মতো প্লেয়াররা রয়েছে, আপনার মুশফিক থাকে, রিয়াদ থাকে, সেখানে একজন এত অপেশাদার মনোভাব টিম ম্যানেজমেন্টের, এটা কিন্তু কখনোই কাম্য নয়। আপনি দেখবেন যে খালেদ মাহমুদ সুজন কিন্তু ভেরি গুড কন্ট্রিবিউটর ফর দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্টে। তার অবস্থানটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তার সঙ্গে যখন এই ধরনের আচরণ করা হয়, তার মানে একজন মানুষের স্বেচ্ছাচারিতার সম্পর্কে কিন্তু সবকিছুই কিন্তু প্রকাশ পায়। আপনি আরো যদি দেখেন যে অনেকে দেশে ফিরে এসেছে, আপনি বললেন অনেক কোচ আর টিমের সঙ্গে জয়েন করে নিয়ে সরাসরি সাউথ আফ্রিকায় চলে গেছে। এই যে এই ধরনের একটি মনোভাব, এগুলা টিম ম্যানেজমেন্টে কখনোই কিন্তু ক্রিকেটের সঙ্গে তো যাই না, কোনো ধরনের খেলার সঙ্গে হওয়া কাম্য নয়। এই যে ক্রিকেট বোর্ডের যে এই অপেশাদারিত্ব ম্যানেজমেন্টের ভেতরে, এই অপেশাদারিত্ব থেকে আপনি যতদিন না বের হবেন, আপনি ওয়ার্ল্ড কাপ কেন কোন লেভেলই আপনি কোনো কিছু কিন্তু করা আপনার জন্য সম্ভব না, কোনো লেভেলই আপনি করা সম্ভব না। আপনি দেখেন এই যে অপেশাদারিত্ব আমরা বলছি, সবাই আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে যাই, ওয়ার্ল্ড কাপ যাই, এই যে প্রিমিয়ার ডিভিশন হচ্ছে, ক্রিকেট বোর্ডের পরিচালকরা কয়দিন কোন মাঠে গিয়েছে? মিরপুরের বাইরে একটি মাঠে কি আপনি কোনো পরিচালককে দেখেছেন? আপনি দেখেন সিসিডিএম এর চেয়ারম্যান, উনি কয়দিন দায়িত্বশীল জায়গা থেকে মাঠে গিয়েছেন? আমরা এই যে পূর্বে আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট আমরা কতদিন যাই, আমরা যে বলি ক্রিকেটের উত্তরণ সবকিছু, আপনি দেখেন এই প্রিমিয়ার ডিভিশনে এখন পর্যন্ত 74টা ম্যাচ হয়েছে, 74টা ম্যাচে 148টা ইনিংস, রান হয়েছে 29,165, আপনার গড় হচ্ছে 197। ইমরুজ ভাই যেটা বলেছে, এখন আপনি যেটা বলেছেন টি20তে হচ্ছে 260 চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। আপনার প্রিমিয়ার ডিভিশনে গড় রান হচ্ছে এক একটা ইনিংসের 197, 50 ওভারের ক্রিকেটে। এই যে আপনার পরিসংখ্যান, এটা কি আপনাকে ইতিবাচক ভাবে আপনার দেখতে দেয়? এই যে সব জায়গায় একটি পেশাদারিত্বের অভাব, এই পেশাদারিত্বের অভাব যদি আমরা ঘরোয়া ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেটে ধরে না রাখতে পারি, পুরোপুরি পেশাদার মনোভাব, আপনি কখনোই ভালো কিছু আশা করতে পারবেন না। আমরা কিভাবে আশা করতে পেরেছিলাম যে আমরা ওয়ার্ল্ড কাপের আগে যখন টিম এবং টিমের বাইরে আমাদের প্লেয়াররা, একজন রিটায়ারমেন্টে গিয়েছেন, আরেকজন মিডিয়াতে কথা বলছেন, টিম ম্যানেজমেন্টের ওরা মিডিয়াতে সবগুলা নেতিবাচক, সিলেক্টর সম্পর্কে বোর্ড ডাইরেক্টর সংশয় প্রকাশ করছেন, আপনি কিভাবে এভাবে একটি ম্যাচের রেজাল্ট আপনি আশা করেন? এই কারণেই আমরা বলছি, রাহুলও যেটা একটু আগে বললো, আমাদের মনে হয় এই জায়গায় কাজ, এখন এগুলো স্টপ করা উচিত। আমাদের যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড রয়েছে, হয়তো আমাদের ক্ষীণ শক্তি, বাট এই শক্তিটাই কিন্তু একদিন বড় হয়ে যাবে। কাজেই তাদের প্রতি আমরা সময় দেই, তাদের প্রতি আমরা ফোকাসটা দেই, তাহলেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে। জি, আপনি অনেকগুলো পয়েন্ট বললেন, সেই পয়েন্টগুলো নিয়ে একটুখানি আলোচনা আসলে করতে চাই। মানে একটা ওয়ার্ল্ড কাপ আসলে আমাদের দুই দিকে আসলে চোখ রাখা লাগে, একটা হচ্ছে মাঠের ক্রিকেটে কি হচ্ছে, আর একটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট এবং ওখানে কি চলছে আর কি, দুই জায়গাতেই ঘটনা চলমান থাকে, দুটার দিকে আমাদের নজর রাখতে। ইমরোজ আহমেদ, আমরা একটু আগে দেবব্রত পালের কথা আসলে শুনছিলাম যে লিগের দেখা যায় যে বোর্ড ডিরেক্টরদের প্রেজেন্স তেমন একটা থাকে না। তো সেই ক্ষেত্রে আসলে রাহুল ভাই থেকে আমি যদি উত্তরটা আগে নেই, রাহুল ভাই আপনি যদি একটুখানি আসলে বলেন যে বোর্ড আসলে কতটা আন্তরিকভাবে ঘরোয়া আসরগুলো সম্পন্ন করে, মানে ঠিক কতটা আন্তরিক বা এই ইমপ্রুভমেন্টের তাগিদ আপনি আসলে দেখেন কিনা, যে সেটা বিসিএল হোক আর সেটা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট হোক, বোর্ড চেষ্টা করছে প্রতিনিয়ত এটাকে ইমপ্রুভ করার, সেই চেষ্টাটা আপনার চোখে পড়ে কিনা? দেখেন, সিং ইজ বিলিভিং। আমরা কিন্তু জানি যে আমাদের কখন কোন সময় খেলাটা হয়, আমাদের যে এফটিপি থাকে সেটার উপর নির্ভর করে কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটের সূচিপত্রগুলি করা হয়। আনফরচুনেটলি সবসময় কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটটা রোজার মধ্যেই পড়ে যায়, এর বাইরে আসলে করার মতন কোনো স্কোপটা থাকে না, কারণ একবার যখন শুরু হয়ে যায় মাঝখানে কোনো গ্যাপ থাকলে ওইটা আবার কামব্যাক করাটা অনেক টাফ হয়ে যায়। একটা জায়গায় আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো যে প্রচারের ব্যাপার দিক থেকে একটু অন্যরকম, সেটা আগে যেরকম অনেক প্রচার হতো ওরকম ভাবে এখন প্রচার করাটা হয় না, বাট ইমপ্রুভের দিক থেকে যদি আপনি বলেন, খেলাগুলি এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে, দ্যাট ইজ ভেরি গুড।
যেটা বিসিবি এখন তো সবই- টিভি নিয়ে আসছে, বিসিবি টেলিভিশন আনা হচ্ছে শুধুমাত্র এই লিগ টিগ ঘরোয়া আসরগুলো দেখানোর জন্য। Correct, হ্যাঁ। তো এখন কিন্তু এই জিনিসগুলি কিন্তু আমরা হয়তো চোখে দেখি, যেটা আমরা বললাম যে সিং ইজ বিলিভিং। এখন মাঠে এই জন্য দর্শক এমনিও কিন্তু আগের মতন আমরা যে সময় খেলতাম ওই সময় যেরকম দর্শক হতো এখন এরকম দর্শক যায় না। এখন কিন্তু অনলাইনেই সবাই সব থেকে বেশি দেখে, খেলাও দেখে, এবং ভিউর সংখ্যাটা অনেক বাড়ে। এবং সিসিডিএম এর এই ধরনের উদ্যোগটা এইবার এবং গতবার থেকে ভালো। সামনের বার যেমন বিপিএল এ আমরা কিন্তু ফুল ডিআরএসটা করেছি, সেটা কিন্তু একটা বিরাট একটা ব্যাপার এবং বিরাট একটা মেসেজ, যেটা বাংলাদেশের ইতিহাসে দিস দি ফার্স্ট টাইম আমরা লোকাল ঘরোয়া ক্রিকেটের লোকালে আমরা ফুল ডিআরএসটা করেছি। এই ইমপ্রুভমেন্টটা আমাদের চোখে পড়ছে আম্পায়ারিং দিক থেকে, এবং আপনি দেখবেন যে খুব কম কোড অফ কন্ডাক্ট সিওসিটা হয়েছে। Right. Because আমাদের কিন্তু খুব বেশি রাহুল ভাই, একেবারে ক্লিয়ার, সময় আসলে নেই, আমি একটু বাকি অতিথিদের কাছে যেতে চাই। ইমরোজ আহমেদ, আপনার কাছ থেকে একটু শুনি, আপনি কি দেখছেন আসলে ডোমেস্টিকে কি যথেষ্ট রকমের ইমপ্রুভমেন্ট আসলে হচ্ছে কিনা? গত বছরের সাথে বা তার আগের বছরের সাথে যদি কম্পেয়ার করেন, ইট হ্যাজ ইমপ্রুভড, এটা অস্বীকার করার কিছু নাই। মাঠ নিয়ে অনেক আলোচনা হয়েছে, মাঠগুলার একটু পরিবর্তন এসেছে, পিচগুলা একটু ভালো হচ্ছে, এই টেকনোলজির ইনভলভমেন্ট গুলা ভালো হচ্ছে, বাট হিসাবটা হচ্ছে অন্য জায়গায়। হিসাবটা হচ্ছে আপনি যেই প্লেয়াররা খেলছেন, যারা অর্গানাইজার, যারা এই খেলাগুলাকে সংগঠন করছেন, তারা কতটুকু আন্তরিক। কারণ যারা বোর্ড ডাইরেক্টর, যেটা দেবু বলছিলেন, তারা কিন্তু সবাই এই ক্লাবগুলোর প্রতিনিধিত্ব করেই কিন্তু বোর্ড ডাইরেক্টর হিসেবে এসেছেন। কিন্তু তাদের যদি আন্তরিকতা না থাকে, প্লেয়ারদের ভিতরে কিন্তু বিশৃঙ্খলাটা বেশি থাকবে। যখনই আপনি বিশৃঙ্খলা আচরণটা আপনি দেখবেন প্লেয়ারদের ভিতরে, তখন কিন্তু আপনি দেখবেন যে খেলার সৌন্দর্যটাই হারিয়ে যাবে এবং বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়। জি, সেই জায়গা থেকে আমি বলবো আমরা এখনো উই আর ফার বিহাইন্ড দেন মেনি অফ দি লিডিং ক্রিকেটিং নেশন। আমাদের আচরণ বিধিটাকে সঠিক করার জন্য এবং ক্রিকেট খেলাটাকে আরো কিভাবে উন্নতি করা যায়, সেই জায়গাটায় কিন্তু বিসিবি কে বলবো না, এটা সিসিডিএম যেহেতু কন্ট্রোল করে, সিসিডিএম এরই কিন্তু এটা ব্যক্তিগতভাবে দায়িত্ব এই অর্গানাইজার হিসাবে। তার সাথে বিসিবি অবশ্যই তাদের ফিডব্যাক গুলা দেওয়া, এবং ক্রিকেটটাকে যেন রাহুলরা যখন খেলেছে বা তাদের আগে যারা খেলেছেন, তখন এই জায়গায় আমাদের যে প্রিমিয়ার ডিভিশনের খেলাগুলোর প্রতি যে আমাদের দর্শকদের আগ্রহ ছিল, পুরো বিশ্বের প্লেয়ারদেরও আগ্রহ ছিল, কিন্তু বহু বিদেশি প্লেয়ার এখানে খেলে গেছেন, সেই রকম আগ্রহ কিন্তু এখন আমরা করতে পারছি না। অবশ্যই জি। এটা মিডিয়া, কারণ মিডিয়াতে আমরা অনেক ভালো ভালো খেলা দেখি, লোকাল খেলাগুলোর দিকে আমরা অতটা আগ্রহী হই না। আগ্রহ আসলে পাই না আমরা, একেবারে তাই। আমি একটু শেষ সুযোগটা নোমান মোহাম্মদ আপনাকে দিতে চাই। আপনার অবজারভেশন কি এই ব্যাপারে, সেটা শুনে আসলে শেষ করতে হবে, কারণ সময় নেই। না, উন্নতি তো হয়েছে, সেটা যেমন ঠিক, একই সঙ্গে উন্নতির আরো অনেক জায়গায় আছে, সেটাও এন্ড অফ দ্য ডে গিয়ে ঘরোয়া ক্রিকেটের মূল পারপাসটা কি, আমার কাছে মনে হয় দুইটা পারপাস। একটা হচ্ছে গিয়ে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ যেন ভালো খেলে, বাংলাদেশের জন্য আলটিমেটলি ন্যাশনাল টিমকে সার্ভ করে, এটা একটা পারপাস। আর আরেকটা পারপাস হচ্ছে যে আমাদের ক্রিকেটীয় চর্চাটার জায়গায় আমরা কোথায় রয়েছি। সো এই দুইটা জায়গা যদি আপনি হিসাব করেন, তাহলে অন্যান্য দেশের সঙ্গে যখন আমি কম্পিট করব বা অন্যান্য দেশের সঙ্গে যখন আমি আসলে কম্পেয়ার করব, তখন আসলে আমরা অনেকখানি পিছিয়ে রয়েছি। ইন্টারন্যাশনালি আমাদের ক্রিকেটারদের তৈরি করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছি, এবং প্রপার ক্রিকেটীয় চর্চার ক্ষেত্রে আমরা আসলে অনেকখানি পিছিয়ে রয়েছি। যে কারণে ইমরোজ ভাই যেটা একটু উল্লেখ করলেন, যে অনেকগুলো বিহেভিয়ারাল বিভিন্ন প্রবলেম তৈরি হয়, কোড অফ কন্ডাক্টের বিভিন্ন প্রবলেমগুলো তৈরি, সো সেগুলো তো উন্নতির সুযোগ তো নিশ্চয়ই রয়েছে, বিসিবি নিশ্চয়ই শেখার সামনে আনবে। রাইট, দেবুদা। না, থ্যাংক ইউ। নোমান ভাই তো আসলে খুব ভালোভাবে বলেছেন। আমার কাছে মনে হয় কি, আমাদের এখন যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ, সেহেতু এই যে আমাদের এই আলোচনার যদি জিস্ট টানি, আমাদের সবারই উচিত, আমরা খেলোয়াড়দের উচিত, অফিসিয়ালদের উচিত, ক্রিকেট বোর্ডের এবং মিডিয়া গণমাধ্যমে যারা রয়েছেন, কারণ গণমাধ্যম ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে সকলকেই কিন্তু মনে রাখতে হবে যে দেশের ক্রিকেটটা আমাদের সবার আগে, এবং এটাকেই মনে হয় গুরুত্ব বেশি দেওয়া উচিত। কাজেই আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আমরা যত বেশি ইতিবাচক ভাবে আমাদের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরতে পারবো, মাঠের পারফরমেন্সটা কিন্তু তত বেশি ইতিবাচক হবে। আরেকটা ব্যাপার একটু যুক্ত করি, বলি এবং প্রতিবার বলি, ডোমেস্টিক ক্রিকেটে ভালো মান ছাড়া ক্রিকেট কখনোই সামনের দিকে যাবে না। কাজে আমার মনে হয় আমাদের সকলের আলোচনা এটাই কিন্তু এসেছে, আমাদের ফোকাসটা মনে ডোমেস্টিক ক্রিকেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ দেবব্রত পাল, নিয়ামুর রশিদ রাহুল, নোমান মোহাম্মদ এবং একই সাথে মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ একাত্তর সঙ্গে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অধীর অপেক্ষায় আছি, আশা তো করছি যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স ভালো।